সে আজকে ধরছি তার নামে, তার নাম 1 নম্বরে রয়েছে। গত 21 তারিখ, আজ থেকে 2 দিন আগে 19 তারিখে সেই শওকত মোল্লার নামে নতুন করে ধর্ষণের আবার একটা অভিযুক্ত ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে শিরোনামে এসেছে, যে একটা মাকে কলঙ্কিত করে মায়ের বাচ্চাকে হরণ করে, সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে সেই মায়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আমি নিজে এসেছিলাম আপনার এই কালীবাড়িতে, কালিকাতলা হোসেনের বাড়ি, তার দোতলাতে রেখে এই শওকত বলে একাধিকবার ধর্ষণ করেছিলেন। এই খবরটি ভোটের আগে যখন আমরা গোপন সূত্রে শুনেছিলাম, তখন আমরা এই অভিযোগটা নিয়ে চেষ্টা করেছিলাম এই শওকত মোল্লার সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরার জন্য। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ স্বাধীন হলেও, এই বাংলা গণতন্ত্র বললেও, এই তৃণমূল কংগ্রেসের এই হারমাত শওকতের মতো তোলাবাজ গুন্ডা নটরাজ ক্রিমিনালদের জন্য তখন মানুষ তার গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছিলেন, কথা বলতে পারছিলেন না। তারপর হোসেনের এই যে বিল্ডার্সের দোতলায় ওই মহিলাকে ডেকেছিলেন একটা ভালো কাজের নাম করে। তারপর তার স্বামী যখন আসেন, ওর স্বামীদের বলেছিলেন আপনার এই ডকুমেন্টস নেই, আনতে যান। আনতে যাওয়ার পরে সে ঘুরে এসে দেখলেন আপনার বউ তো চলে গেছে, তো না। তারপরে বাচ্চা উধাও, মা উধাও, মাকে 3 তলা দিয়ে আটকে রাখলেন। জীবনতলা থানার তৎকালীন অফিসার তিনি সব জানতেন, তারপরে স্তব্ধ ছিলেন। তাকে একাধিকবার বলা হয়েছিল এবং ওই পরিবারের গোটা পরিবারকে বোমে উড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছিলেন। তিনি যখন বারবার বলেছিলেন আমরা চেষ্টা করেছিলাম মানুষকে বাঁচানো যায়নি, আজকের সেই মা বোনেরা রাস্তায় নেমেছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন আমার নামে একটা করে খুঁটের কেস নেই, তিনি বলেছিলেন আমার নামে কিচ্ছু নেই। আজকে যে লোকটা আমাদের সামনে এই বয়সে তরুণ যুবকদের হার মানিয়ে এসে বসেছেন, এই আরবুল ইসলাম জীবনের পরোয়া করেনি, জীবনের কোনো আশা করেনি। কিন্তু এই নটরাজ ক্রিমিনালের বিরুদ্ধে সেদিনকে মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে তিনি যে আপনাকে যে বোম মারে আপনাকে খতম করতে চাইলেন, আপনি বুঝলেন না, তার নিরাপত্তা জাগিয়ে গেলেন। আর আপনার দলের জন্য সৈনিক লড়াই করে এতদিন পর্যন্ত আসার পর আমার নামে একাধিক মামলা, এই হচ্ছে কি নীতি? সেদিনকে বারবার বলার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোনেনি। আজকের সে বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি দল 4 তারিখে ঘোষণার পরেও গোপনে গোপনে সবার আগে সমস্ত বেঈমানগুলো যখন মমতার কাছ থেকে সরে গেছে, তার সঙ্গে শওকত মোল্লা সেদিনকে বাদ যায়নি। কিন্তু সেদিনকে দেখা করার পরেও 4 ঘন্টা পার হতে দিল না এনআইএ। পরের দিন সকালবেলা, আজ সন্ধ্যেবেলা 8টার সময় দেখা করলেন রীতিমতোর সঙ্গে। পরের দিন সকাল 7টায় এই ক্যানিং মৌখালি এসে গেল এনআইএ। ভুলে যাবে নাকি আরবুল ইসলামের বাড়ি এনআইএ যায়নি? মনে রাখতে হবে ক্যানিং পূর্বের যে সমস্ত তোলাবাজগুলো ওই শওকত মোল্লার মতো ক্রিমিনালের কথা শুনে এই ক্যানিং পূর্বকে গোটা বিভ্রান্ত করেছেন। এবং আরো দায়িত্ব নিয়ে বলছি, এই ক্যানিং পূর্বের বাহারুল ইসলাম জেতেনি, সম্পূর্ণ কারচুপি হয়েছিলেন। ভিডিও গোসবার যে ভিডিওর সঙ্গে পরেশ দাসের আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই এরা গোপন চুক্তি করে 3টে প্রার্থীকে কোন রকম জিতিয়েছিলেন। ভুলে যাওয়ার কিছু নেই। ভদ্রা অঞ্চল থেকে শুরু করে একাধিক অঞ্চলের আমরা যে মানবাধিকার সংগঠন চালাই, আমাদের যে আইবি রিপোর্ট, আমাদের যে গোপন রিপোর্টের তথ্য ভিত্তিতে এখানে বাহারুল ইসলাম জেতেনি। তাকে পরিকল্পিত ভাবে ক্যানিং টাংরাখালী যেখানে ভোট গণনা হয়েছিলেন গোপন আন্ডারস্ট্যান্ডিং করে সেই সময় নির্বাচন কমিশনের যে লোকগুলো ছিলেন তারা ভণ্ড। তারা সেই ভণ্ডমির কারণে মোটা টাকার বিনিময়ে জোর করে আরবুল ইসলামকে হারানো হয়েছে। যেখানে ভোটের সংখ্যাতে 1100 ভোট পড়েছে বা 900 ভোট পড়েছে, এরকম কয়েকটি বুথের কাউন্টিং রিপোর্টিং যা বুঝেছিলাম, সেখানে দেখা গেল 900 ভোটের মধ্যে দিয়ে লাইন দিয়ে গোটা মানুষ প্রায় 700 750 ভোট, যেখানে আইএসএফ এর ভোটের কথা, সেখানে দেখা গেল আইএসএফ এর ভোটের সংখ্যা মাত্র 25-30, বাকি টোটালটা তৃণমূল। কি করে হলো? আপনারা নিয়ে নিন 265টা কাউন্টিং এর যে বাক্স এসেছে, তার মধ্যে দেখা গেল 30টা সঠিক, বাকি দেখা যাচ্ছে 55-65টা বাক্সর যে সিল করেছিলেন, ভোট হওয়ার পরে যে স্টাম্প মেরে পাঠাচ্ছেন, সেই স্টাম্পটা ঘোরাফেরা হয়ে গেল। কি করে হলো? এদের হাত পা হলো নাকি এরা ছুটে ফুটে চলে গেল? সবগুলো কালমে কুচ কালা হয়। আজকের যারাই বলছেন এই বাংলার অনেক কিছু চাই, আমরা দেখুন একদম কঠোর ভাবে বলতে চাইছি, আজকের সেই হারমাতগুলো, সেই গুন্ডাবাজ তোলাবাজগুলো, আজকে আরবুল ইসলাম মহাশয়ের এক শক্তি, তার সাহস, তার সততা, তার লড়াইয়ের জন্য তিনি থামেনি, কোনো নিরাপত্তা নেননি। একাভাবে ক্যানিং এর এই প্রান্ত থেকে গণকপুর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দৌড়াচ্ছে। যখন কোন দিকে না পারলেন, আবার প্রশাসনের একটি অংশের মানুষের সঙ্গে গোপন আঘাত করে এই তোলামূলের এই চামচা দালাল
চিটিংবাজগুলো তারা নতুন করে নব বিজেপি হয়ে গেল রাতারাতি। বিজেপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ রাতারাতি হয়ে গেল। এখানে একজন বড় পেয়াদা তৈরি হয়েছে, সে বড় উজিরা আলম বরং গামছা গলায় দিয়ে মোটা টাকা গোপনে নিয়ে ওই ক্রিমিনালদের গুলো ভল বলতে বলছে এরাই আমরা বিজেপির লোক, এরাই আমাদের আসল লোক। গরু হত্যা বন্ধ করো, ঘোষ বিক্রি বন্ধ করো, তোলা বন্ধ করো বলে এবার পাল্টা কাউন্টার করে খান নামে বলতাম আরাবুল ইসলাম। আরে আরাবুল ইসলাম তো সেই ঘরের সন্তান যে বুক চিতিয়ে দিয়ে আজ ওই প্রাকৃতিক দুর্যোগে অপেক্ষা করে ঢুকতে পারেনি, এই মৌসুমে এসে হাজির হয়েছে। আপনারা দেখেছেন টিভি 19 চ্যানেলে নির্বাচনের আগে যেদিন মনোনয়ন পত্র জমা, তার ঠিক দুদিন আগে শওকত মোল্লা বলেছিলেন আরাবুল ইসলাম জীবন তোলার ক্যানিং পূর্বের মাটি ছুঁইতে পারবে না। আরে মাটি ছোঁয়া তো দূরের কথা, শওকত মোল্লা নাগের গোড়ায় দিয়ে গাড়ি নিয়ে হো হো করে ছুটেছে। মানুষ টিভি চ্যানেলে দেখেনি, সেদিন নিশ্চিত দেখেছে। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষ যে ভুল শুধরেছে, যে ভুল করেছে, আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর গড বলে মাদ্রাসা, মসজিদ, গির্জা এবং বিভিন্ন গুরুদুয়ারা, বিভিন্ন জায়গায় অসহায় কিছু ক্ষুধার্ত মানুষ থাকে। সেই মানুষগুলোর কেউ খাবার, কেউ পয়সা, কেউ কাপড় ইত্যাদি দেয়। কেন? একটু পুণ্য, একটু স্বভাবের জন্য। আর আরাবুল ইসলাম তাই বলেছেন, যদি ক্যানিং পূর্বের মানুষ শক্ত হয়ে দাঁড়াতে পারে, যদি মনে করে আমার দেশের গণতন্ত্রকে বিপন্ন যারা করেছে, নতুন করে স্বাধীনভাবে সব মানুষ বাঁচবে, মাথা তুলে বাঁচবে, এলাকা এলাকায় সঠিক কাজ হবে, তার জন্য আমি আবার জীবন কুরবানি দিয়ে লড়িয়ে যাব। আজ তারই প্রমাণের জন্য আমরা দেখলাম সেই আরাবুল ইসলাম যে কথা দিয়েছে, সেই কথা অনুযায়ী কাজ আজ মঞ্চে বসে আছেন। আর যারা বড় বড় কথা বলে মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়েছেন, সে সেই চার দেয়ালের আড়ালে ঘরের মধ্যে বসে আলোচি তসবির গুনছে, তার পরিবার বাঁচতে পারছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলবো, আজকের যে বিজেপি আবার নতুন করে বলবান থেকে এসে বলেছেন, শুধু দুটো কথা এদের ক্ষেত্রে বলি। এরাই বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এরাই বলেছিল সচ্চা ভারত আয়েগি, এরা বলেছিল কালা ধন আয়েগি, ইনি বলেছিলেন हर आदमी का अकाउंट में 15 लाख जाएगी। কোনো মুসলমানের দরকার নেই। বিজেপির একটা নেতা ডেকে জিজ্ঞাসা করে বলুন, কোন শ্যামল রহিম করিমের অ্যাকাউন্টে আপনি 4 লক্ষ টাকা দিয়েছেন বলুন? কেন বলতে পারবেন না? তাহলে আমার দেশ 1947 সালে স্বাধীনের পর 1949 সালে দেশের সংবিধান যখন তৈরি হয়, সেই সংবিধানের আর্টিকেল 21 থেকে শুরু করে 81 পর্যন্ত, 81 ধারায় পর্যন্ত পরিষ্কার আছে এ দেশ স্বাধীন দেশ, এ দেশ গণতান্ত্রিক দেশ, এ দেশ সবার, কারোর শুভেন্দু অধিকারীর একার নয়, আর হোসেন গাজী নয়, আর আরাবুল ইসলামের দেশ সবার সমান অধিকার দিয়েছে। আর সেই দেশের ছিনিমিনি খেলে মানুষকে বিভ্রান্ত ফেলছে। আজ বর্তমানে কয়েক লক্ষ তৃণমূলের নেতাদের দ্বারা বেকার হয়ে কলকাতার রাজপথে বসে তারা চাকরির ধর্ণা দিয়েছিলেন। আশার দিদিমণিরা ক্যারিয়ার পছন্দ মতো জায়গায় বসে তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছেন। আর আজ শুভেন্দু অধিকারী নতুন সরকার পরিবর্তনের পর তারা কি দেখলাম? গরিব মানুষের পেটে লাথি, অন্নপূর্ণার নামে বিভ্রান্ত কি করছে, বাংলা বাড়ির নামে বিভ্রান্ত কি করছে, হকার উচ্ছেদ করে দিচ্ছে। আরে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে পেতে পেয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে, তাদের প্রাণ বাঁচাতে পারছেন না। আমার উল্টে কয়েক কোটি বেকার তৈরি করছেন। এই অসহায় মানুষের বদ্ধ এতে তৃণমূল যেমন খার হয়ে গেছে 2029 লোকসভা নির্বাচনে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই বিজেপির এই যে বদ্ধপুলের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, সামলা ধরে পচে শেষ হয়ে যাবে, সেই দিন এসে গেছে। তাই আমি ক্যানিং পূর্বের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সর্বস্তরের মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা একটা বীর যোদ্ধা, বীর সৈনিক পেয়েছেন। একদিকে নওশাদ সিদ্দিকী, আর একদিকে আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলামের হাত যদি শক্ত করে গোটা ক্যানিং পূর্বের মানুষ যদি নতুন স্বাধীনতার ইতিহাস এই 2026-এ করতে হয় করুন। শপথ দিয়ে গিয়ে পালায় পালায় তোলাবাজ, এই গুন্ডামি, চিটিংবাজ, ধাপ্পাইবাজ আওয়াজ তুলুন। 100 দিনের কাজের দুর্নীতির বিচার চাই, আওয়াজ তুলুন। প্রত্যেকটা গরিব মানুষের ন্যায় ইনসাফ অধিকার ফিরে পেতে চাই, আওয়াজ তুলুন। সরকারি সমস্ত অনুদান সঠিকভাবে আমরা অধিকার আদায় করতে চাই। তাই আপনাদের সাথ দেবে কে? কারণ লাগবে না। আরাবুল ইসলাম একাই একজন সেই মানুষ যে কথার কাজের মধ্যে যে পিছু পা হবে না। আমি যতদূর তার সম্পর্কে জানি, আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো সমস্যা হলেও আজও বলছি, রেকর্ড করে রাখুন। আরাবুল ইসলামের সাথে আমি হোসেন গাজী অধমকোনাগারী থাকবো। আমি কে কোন দলের নেতা এসব পরোয়া করি না, কোন গুন্ডা মন্ত্রী পুলিশ পরোয়া করি না। ইনসাফ, ন্যায়, হকের জন্য লড়াই করেছি, করব,
ভবিষ্যতে সেইভাবে যাব। এই আহ্বান রেখে সবার কাছে আবেদন রাখবো, আগামী দিনে কালিম্পংয়ের প্রত্যেকটা এলাকায় যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত সরকারি প্রকল্প সঠিকভাবে বন্টন করতে চান এবং প্রত্যেক মানুষ নিজস্ব অধিকার ফিরে পেতে চান, সবাই মিলে আরবুল ইসলাম সাহেবের নেতৃত্বে কালিম্পংয়ের শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন। এই আবেদন রেখে সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। শুধু একটাই কথা বলে যাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন তৈরি হয়েছে? ভারতবর্ষে প্রায় 1140টা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছিল এই কারণেই। যদি আজকে পুরানো যে সমস্ত রাজনৈতিক দল তারা যদি সঠিকভাবে পরিচালনা করতেন তাহলে নতুন দলের আর দরকার হতো না। এরা বলছে লড়াই 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 চাই, ও বলছে লড়াই করে বাঁচতে চাই, এ বলছে এসব ভাই লুটে পেটে খেতে চাই, ক্ষমতার অর্থগতির পিছনে ছুটে খুন প্রাণ মিথ্যা মামলা অসংখ্য বিভিন্ন সমস্যা তৈরি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2020 সালের মধ্যেই তিনি আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে প্রথম তৈরি হলেন। আমার দেশ স্বাধীনতার পর কেন রাজনীতির নামে খুনোখুনি ধর্ষণ ইত্যাদি হবে, তাই আমরা এই ভাষা ভুলতে চাই। তাই বলেছিলেন দাঙ্গা নয় হাঙ্গা নয়, চাই তো মোরা শান্তি আর সঠিক নেতৃত্বে রক্ষা করতে চাই এই বাংলার সমগ্র মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রী। হিন্দু মুসলিম দলিত আদিবাসী যে যার ধর্ম তার কাছে ভাই, ধর্ম কর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই, যার ধর্ম সেই করবে, মোদের বাধা কিছু নয়। ধর্ম নিরপেক্ষ করে জোট বাঁধতে চাই, কেবা হিন্দু কেবা মুসলিম সবাই মোদের ভাই, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই বাংলা এই ভারতকে নূতন করে স্বাধীনতা হিসাবে গড়ে তুলতে চাই।